বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাউথ কোরিয়া এবং জাপানের স্টক মার্কেট রক্তের মতো লাল হয়ে গিয়েছে, যেটাকে বলা হয় ব্লাড বাথ হয়ে গেছে। এত বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে যে কল্পনা করা মুশকিল। সাউথ কোরিয়া আর জাপান এরা ট্রাম্পকে বলছে, তুমি আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। আপনারা কল্পনা করে দেখেন, সাউথ কোরিয়ার স্টক মার্কেট $2 ট্রিলিয়ন, মানে 2000 বিলিয়ন ডলার। আর আপনারা চিন্তা করেন তাদের স্টক মার্কেট ক্র্যাশ করে গেছে। আর এসকে হাইনিক্স এবং স্যামসাং আজকে কোন ঘরে নাই। আর আপনারা চিন্তা করেন জাপানের স্টক মার্কেট ক্র্যাশ করে গেছে, আর তারা এর দায়ভার দিচ্ছে একদিকে এটার দুইটা কারণে। প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার কারণে এগুলো হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে ইরান যুদ্ধ। প্রথমে আপনারা বুঝে নেন ইরান যুদ্ধের কারণ কি। আর এই যে ক্র্যাশ এটা শুরু হয়ে গেছে, এটা 2008 থেকেও বেশি ভয়ঙ্কর ক্র্যাশ হতে যাচ্ছে। আর এটা আমেরিকা সহ ইউরোপ এবং পুরো বিশ্ব এর প্রভাবে আসবে। আর প্রথমে বুঝে নেন কি হয়েছে। এই যে এআই করে এআইর যে বুম এসেছিল, বড় বড় কোম্পানিজ, বড় বড় ইনভেস্টর, তারা এআইয়ের ভিতরে অনেক বেশি টাকা লাগিয়েছে। স্যামসাং এ, হাইনিক্স এবং আরো কতগুলো আছে সেগুলোতে। আর এটা আমেরিকা সহ আরো অনেক দেশে হয়েছে। এখন হয়েছে এটা যে প্রমিস এটা ছিল এটাতে অনেক বেশি রিটার্নস পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে জানা গেল যে এগুলো শুধু হাইপ ছিল। এরপর এটা হয়েছে ইনভেস্টররা টাকা উঠানো শুরু করে দিয়েছে। আর পরবর্তীতে জানা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চিপ সেক্টরের লিকুইডেশন হওয়া শুরু হয়ে গেছে, যেটাতে ক্লিয়ারলি বোঝা যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কাজ করছে। কম্পিউটারে যে কমান্ডগুলো আছে সেগুলো নিজেই আন্ডারস্ট্যান্ড করতে পারে, নিজে করতে পারে, আর সকল কাজ যাতে করতে পারে। এখন সেমিকন্ডাক্টর চিপ কি, এখন প্রবলেম এটা হয়েছে যে আর্টিফিশিয়াল চিপ বানানো কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড স্যামসাং সহ আরো অন্যান্য গুলোতে টাকা পয়সা ইনভেস্ট করেছে, কিন্তু এর পরবর্তীতে রিটার্ন আসছিল না। এরপর হয়েছে এটা যে ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর কোম্পানিগুলোর ওয়াদা ছিল, অথবা ট্রাম্প বলেছিল আপনারা স্টক বাই করেন। এরপর এর ভিতরে এত বেশি ম্যানিপুলেশন হয়েছে, এত বেশি দুই নাম্বারই হয়েছে, যার কারণে স্টক ক্র্যাশ হতে শুরু করেছে। আর ইরান যুদ্ধের কারণে কখনো তারা তেলের দাম আর্টিফিশিয়াল ভাবে ম্যানেজ করতো, আবার কখনো কখনো এআই এর বুম নিয়ে আসতো। আর এগুলো অনেক বড় বড় কোম্পানি করতো। আর হেডলাইনকে এমন ভাবে পরিবর্তন করা হতো যেখানে কোনো রিয়েলিটি থাকতো না। উদাহরণস্বরূপ ইলন মাস্ক, উনি স্পেস এক্স শুরু করেছে। এরপর $150 থেকে তাদের কোম্পানি শুরু হয়েছিল স্টক। এরপরে $220 পর্যন্ত গিয়েছিল এই স্টক। এরপরে এটা নিচে নেমে 120 পর্যন্ত চলে এসেছে। এখন আপনারা চিন্তা করেন, যেসব লোক 200-তে কিনেছিল স্টক, তাদের তো অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ওর তো 40% শেষ হয়ে গেছে। আর ইলন মাস্কের $400 তার নিজের সম্পত্তি শেষ হয়ে গেছে। এতে করে আপনারা ভেবে দেখুন সারা দুনিয়াতে কত বড় স্ক্যাম হচ্ছে। এখন প্রবলেমটা কি? ইরান যুদ্ধের কারণে অনেক বড় সমস্যা হয়েছে। সাউথ কোরিয়া তৈরি করে চিপ, আর এখন চায়না চিপ তৈরি করছে। এতে চায়না অনেক সস্তায় এগুলো তৈরি করে। ইরান যুদ্ধের কারণে চায়না ইরান থেকে তেল নেয় সস্তায়। আর সাউথ কোরিয়া এবং জাপান এরা অনেক বড় বায়ার, এদের কাছে অনেক বেশি পরিমাণে তেল আসে মিডল ইস্ট থেকে। এরা ইরান থেকেও নিত, কিন্তু এখন তাদের শিপ গুলাও আসছে না। এখন প্রবলেম এটা যে এখন তেলের দাম অনেক উপরে চলে গিয়েছে। আর চায়নার একটা অ্যাডভান্টেজ ছিল, তারা অনেক সস্তায় তেল নিত ইরান থেকে। আর এখন পর্যন্ত তারা নিচ্ছে। তাদের কোম্পানিগুলো ইরান থেকে সস্তা তেল নিছে। এই তেলের কারণে তাদের যে কোম্পানিজ গুলো আছে তাদের কাছে যে ম্যানুফ্যাকচারিং চিপগুলো আসছে সেগুলো অনেক সস্তায় পড়ছে। আর সস্তায় চিপ তৈরি করা মানে চায়না পুরো মার্কেটকে টেক ওভার করছে ধীরে ধীরে। আর সাউথ কোরিয়া এবং জাপানে এআই এর ভিতরে ইনভেস্টররা যে টাকা ইনভেস্ট করছিল, তারা বলছে এগুলো কি হচ্ছে, এটা তো টেক ওভার হচ্ছে, চায়না তো ডমিনেট করছে, তাহলে আমাদের এআই কোথায় গেল? এরপর তারা টাকা পয়সা বের করতে শুরু করে দিয়েছে স্টক থেকে। এরপর তাদের মার্কেট ক্র্যাশ হতে শুরু করেছে। এটা এতটা খারাপ অবস্থা যে তেলের দাম যতটুকু স্পষ্টভাবে দেখা যাচ্ছে, স্টেট অফ হরমোজের সমস্যা, প্রোডাকশনের যে কস্ট আছে জিনিসপত্রের, সেগুলো অনেক বেশি দামে তৈরি হচ্ছে। আর চায়নাতে এগুলো সস্তায় পাওয়া যাচ্ছে। এই কারণে সাউথ কোরিয়া এবং জাপানে ইন্টারেস্ট রেটও বাড়ছে। আর যদি ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে জিনিসপত্র খারাপের দিকে যায়। এরপর এভাবেই টেকনোলজি থেকে টাকা পয়সা বের করে সেফ অ্যাসিড গোল্ডের উপর তারা টাকা পয়সা লাগায়, কারণ কেউই জানে না এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে। আর সাউথ কোরিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে সেখান থেকে আমেরিকা তাদের থার্ড উঠিয়ে নিয়ে
মিডল ইস্টে এনেছে, আর থার্ডগুলো যে মিডল ইস্টে রেখেছে সেগুলো ওখানে ধ্বংস হতে শুরু করেছে ইরানের হামলায়। এরপর তাদের নর্থ কোরিয়ার সামনে অসহায়ের মতো ছেড়ে দিছে। আর নর্থ কোরিয়ার সামনে অসহায়ের মতো ছেড়ে দিছে এর মানে হলো এখন তাদের এটা মনে হচ্ছে আমরা টাকা পয়সা এখানে ইনভেস্ট করব, এরপর আমাদের ডিফেন্স ফেল হয়ে যাবে। আর থার্ড তো ইরানে এভাবেই ধ্বংস করে দিয়েছে, এরপর আমরা কোথায় যাব? এই জন্য তারা আমেরিকাকে বলছে আপনারা আমাদের অনেক বড় ক্ষয়ক্ষতি করে দিয়েছেন। আর ক্রাইসিস এসে গেছে, 2008 থেকে অনেক বড় ক্র্যাশ হতে যাচ্ছে, আর হয়তো 1929 থেকেও বড় ক্র্যাশ হতে যাচ্ছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে চাইনিজ কোম্পানিজগুলো সবকিছু টেক ওভার করতে যাচ্ছে। এর ফলে সাউথ কোরিয়া এবং জাপানের অনেক বড় ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখুন এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাউথ কোরিয়ার, যে এত খারাপ ক্ষয়ক্ষতি আপনারা চিন্তা করে দেখেন। আগামী 36 দিন এর মধ্যে 16%-এরও বেশি জাপানের স্টক মার্কেট ক্র্যাশ করেছে। আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন সাউথ কোরিয়ার স্টক মার্কেট 40% ক্র্যাশ করেছে। আর যখন থেকে ইরানের যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে ক্র্যাশ আর ক্র্যাশ হচ্ছে। স্যামসাং এর ফোন, তাদের প্রোডাক্ট, তাদের টিভি, তাদের ফ্রিজ আর তাদের ওয়াশিং মেশিন। আর আপনারা বলুন দুনিয়াতে এরকম কোন ঘর আছে যেখানে স্যামসাং এর প্রোডাক্ট নাই? আজকে প্রতিটা ঘরে স্যামসাং এর কোনো না কোনো প্রোডাক্ট অবশ্যই থাকে, আর কখনো কখনো মাল্টিপল প্রোডাক্ট থাকে। এখন এই সকল অবস্থায় এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা সবাইকে নিয়ে ক্ষতিগ্রস্ত হবে, আর তারা বুঝতে পারছে না তাদের সাথে কি হচ্ছে। আর আপনাদের এই কথাটা মানতেই হবে যে চায়না ডমিনেট করে দিয়েছে, চায়না ডমিনেট করে দিয়েছে। আর চায়না এই বিষয়টা জানতো এসব কাজ হতে যাচ্ছে, তাই তারা তেলের দাম ম্যানেজ করেছে। দেখুন যখন ক্রাইসিস আসে তখন বোঝা যায় আপনি কতটা ম্যানেজ করতে পারেন। আর চায়না প্রথমে প্ল্যানিং করে রাখছিল যে যখনই এই বিষয়গুলো হবে, যখনই আয়াতুল্লাহ আলী খোমেনিকে মেরে ফেলা হবে, আর এই কথা প্রথমে ডিসকাস করা হয়েছিল স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া হবে। আর স্টেট অফ হরমুজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তেলের দাম উপরে চলে যাবে, আর সেটাতে কি হবে, সেটাতে চায়না সস্তা তেল পাবে, আর তারা ইরান থেকে সস্তা তেল আনছে, বাই করছে। এটাতে আপনারা একটা উদাহরণ নিয়ে নেন, সৌদি আরব থেকে একটা অয়েল ট্যাঙ্কার আসছিল, সেখানে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তারা বলেছে আমরা এটাকে রেড সি দিয়ে যেতে দিব না, এটা হয়েছে রেড সির সাইড দিয়ে। আর অন্যদিকে চায়না স্টেপ ইন করেছে, তারা ইয়েমেনের হুথিদের বার্তা দিয়েছে, আর তাদের সাথে চায়নাদের ডাইরেক্ট কথাবার্তা হয়েছে। আর এটা কিন্তু থ্রু ইরান দিয়ে না, ডাইরেক্ট চায়না এবং ইয়েমেনের সাথে কথাবার্তা হয়েছে। তারা বলেছে ইয়েমেনকে সৌদি আরব থেকে আমাদের কন্টেনার আসছে, আর সৌদি আরব থেকে আমাদের আসছে শিপ, আপনারা তাদেরকে থামাবেন না, সেগুলো চায়নার, সেগুলো এখান থেকে পাস হয়ে যাবে। আর ইয়েমেনের ওসিরা বলেছে ঠিক আছে আপনারা এখান থেকে নিয়ে যান, কিন্তু বাকিগুলো তাদের যেতে দিচ্ছে না। এটা অনেক বড় প্রশ্ন। আর বাকি দেশগুলো যেই হোক, সাউথ কোরিয়া হোক, জাপান হোক, তারা কি করবে? তারা কি ইয়েমেনের সাথে কথা বলবে? চায়না তো ইয়েমেনে ইনফ্লুয়েন্স রাখে, চায়না তো কথা বলতে পারে, তাহলে অ্যাডভান্টেজ কাদের পাওয়া যাচ্ছে? অবশ্যই চায়না। আর চাইনিজ কোম্পানিজ এই পুরো অবস্থার সুযোগ নিচ্ছে, আর তারা ডমিনেট করছে। আর দেখুন দুইটাই তো কোম্পানি আছে, এসকে হাইনিস এবং স্যামসাং, এই দুইজনেই তো পুরো সাউথ কোরিয়া চালায়। আর আগামী সময়ে এই দুই কোম্পানির অনেক বড় ক্ষয়ক্ষতি হয়, তাহলে কি করবে তারা? আর সাউথ কোরিয়ার স্টক মার্কেট অনেক খারাপভাবে নিচে নামছে, আর যারা এই স্টকগুলো কিনেছে তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আর কেউ বুঝছে না যে কি করবে এখন। আর এসব কারণে তারা কাকে দায়ভার দিচ্ছে? ট্রাম্পকে। তারা ট্রাম্পকে বলছে আপনারা আমাদের এরকম জায়গায় এনে দাঁড়িয়ে রাখছেন যেখানে আমরা শান্তিতে শ্বাসও নিতে পারছি না, নিঃশ্বাসও নিতে পারছি না। আপনারা চিন্তাও করতে পারবেন না 12 লাখ ফরেক্সের এবং রিটেলের ট্রেডার আছে, এখন সবাই বসে কান্না করছে। তারা বলছে ট্রাম্পের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর আমেরিকাতে 50%-এরও বেশি লোক এটা বলছে যে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা দরকার, আর 50% এটা বলছে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন। আর 50% এটা বলছে না আপনারা কিছুটা সম্মান বজায় রাখেন, আমেরিকার স্ট্যাটাস বজায় রাখেন। আর 98% লোক আমেরিকাতে তারা ইরান যুদ্ধের বিরুদ্ধে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, যুদ্ধের বিরুদ্ধে লোকজন আর পুরো ওয়ার্ল্ড এই যুদ্ধের বিরুদ্ধে, তার উপরে ইরান অ্যাটাক করে দিয়েছে আমেরিকার উপর। আর ওদিকে ট্রাম্প বলছে আমরাও অ্যাটাক করতে যাচ্ছি এদের উপরে, আমরা এর প্রতিশোধ নিব যেটা তারা জর্ডানের উপর অ্যাটাক করেছে। এখন এসব বিষয় কাদের কন্ট্রোলে আছে? আমেরিকার? প্রশ্নই ওঠে না। এখন অবস্থা এটা যে তারা এগুলো বুঝতে পারছে আমাদের হাত থেকে সবকিছু চলে যাচ্ছে, আর তারা এসব পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবে না। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।